This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল। উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় বাম শাসনের ৩৪ বছরের কালো ইতিহাস। আমরা একজন বিখ্যাত মানুষের নাম জানি, জর্জ বার্নার্ড শ। অত্যন্ত রসিক মানুষ ছিলেন এবং উনি ধূমপানের প্রচণ্ড বিরোধী ছিলেন। এই জর্জ বার্নার্ড শ কিরকম রসিক মানুষ ছিলেন, আমি প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। উনি একদিন রাস্তা থেকে গাড়ি করে ড্রাইভ করে যাচ্ছেন, সেলফ ড্রাইভ করছেন। একটি সরু জায়গায় উল্টো দিক থেকে আরেকটি গাড়ি চলে আসায় পরিস্থিতি এমন হলো যে কোনো একজনকে গাড়ি পিছিয়ে নিতে হবে। তখন উল্টো দিকের যে ভদ্রলোক, তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বার্নার্ড শকে বললেন, আপনার গাড়ি ব্যাক করুন, বিকজ আই নেভার কম্প্রোমাইজ উইথ দ্য ফুলস। জর্জ বার্নার্ড শ হেসে একটি ছোট্ট কথা বললেন, বাট আই ডু, বলে মুচকি হেসে গাড়ি ব্যাক করে নিলেন। আমি আরো একটা ঘটনার কথা বলবো বার্নার্ড শয়ের, সেই ঘটনা দিয়ে আমি বিষয়ে আসবো আজকের, অর্থাৎ ৩৪ বছরের বাম শাসনের কালো ইতিহাস। আমি ছাত্রাবস্থায় একটা বই পড়েছিলাম দেবু দত্তগুপ্তের, যে পাহাড়গুলো ডিঙোতে চাই, এই নামে একটি বই লিখেছিলেন দেবু দত্তগুপ্ত। সেখানে উনি লিখছেন, বার্নার্ড শয়ের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, তার একটি টোব্যাকো কোম্পানি ছিল। বার্নার্ড শয়ের এই ঘনিষ্ঠ বন্ধু, এই যে টোব্যাকো কোম্পানি, এই কোম্পানির সিগারেটের বিজ্ঞাপনী রাইট আপের জন্য বা বিজ্ঞাপনী ক্যাপশনের জন্য, অ্যাডভার্টাইজমেন্ট ক্যাপশনের জন্য উনি বার্নার্ড শয়কে রিকোয়েস্ট করেন যে, তুমি আমার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে আমি এই ছোট্ট অনুরোধটুকু তোমার কাছে রাখলাম, তুমি একটা কিছু লিখে দাও যেটা দিয়ে আমি আমার এই টোব্যাকোর প্রোডাক্টের প্রচার করব। বার্নার্ড শ সেই বন্ধুটিকে বললেন, দেখো ভাই, আমি তো ধূমপানের বিরোধী, তো আমায় তো ধূমপানের বিরুদ্ধেই কিছু লিখতে হবে। কিন্তু সেই ভদ্রলোকের এতটাই কনফিডেন্স ছিল জর্জের প্রতি, তিনি বললেন, তুমি জর্জ ওইটাই লেখো, তুমি বিরুদ্ধেই লেখো, আমি সেইটাই আমার বিজ্ঞাপনী রাইট আপে ব্যবহার করব। বার্নার্ড শ লিখেছিলেন, সিগারেট কোম্পানিটার নাম ছিল বা ব্র্যান্ডটার নাম ছিল আবদাল্লাহ 7। বার্নার্ড শ লিখেছিলেন, ডোন্ট স্মোক ইভেন আবদাল্লাহ 7। এবং আমি বলতে চাইছি, বার্নার্ড শয়ের উইট বা বার্নার্ড শয়ের পাণ্ডিত্য, এই ছোট্ট কথাটা, ইভেন কথাটা দিয়ে সারা পৃথিবীর অন্যান্য সিগারেটের সঙ্গে উনি আবদাল্লাহ 7কে আলাদা করে দিয়েছিলেন। এবং সেই সিগারেট দীর্ঘদিন ভয়ঙ্করভাবে বিক্রি হয়েছিল এই অ্যাডভার্টাইজমেন্ট রাইট আপের কল্যাণে। এনকে ডিজিটালের কর্ণধার প্রবীরবাবু যখন আমাকে বলেন যে আপনাকে ৩৪ বছরের বাম শাসনের কালো ইতিহাস এর উন্মোচন করতে হবে, তো আমি প্রথমেই প্রবীরবাবুকে জানাই যে বামপন্থীদের সম্বন্ধে কোনো কটু কাটব্য করতে বা কোনো কটু কথা বলতে কিন্তু অপারগ আমি। প্রবীরবাবু আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই বলবেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রবীরবাবুকে প্রথমেই ধন্যবাদ জানালাম। আমরা জানি এই রাজ্যে দীর্ঘদিন একটা বামপন্থী শাসন ছিল। আমাদের কৈশোর
আমাদের যৌবন, আমাদের মাঝ বয়স, আমরা দীর্ঘদিন দেখেছি বামপন্থী শাসনের কীর্তিকলাপ, ইন বেটার সেন্স বলা ভালো, দেখেছি তাদের কুকীর্তি। দেখুন, বামপন্থার প্রতি ক্ষেত্র বিশেষে আমি ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর শ্রদ্ধাশীল। ক্ষেত্র বিশেষে কথাটা ব্যবহার করলাম, তারই বিশদে আসবো। একটা সময় এই বাংলার এবং আমাদের দেশের প্রচুর গুণী মানুষ এই বামপন্থার দিকে ঝুঁকেছিলেন। এতৎ সত্ত্বেও আমরা আজকে দেখছি আমাদের রাজ্য শুধু নয়, সারা পৃথিবী থেকে বামপন্থা ধীরে 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 অবলুপ্তির পথে। তারই কারণ অনুসন্ধান করতে আমরা আজকে এই আলোচনায় বসেছি যে বামপন্থা অবলুপ্তির পথে যাচ্ছে কেন। দেখুন, আমরা আজকে যে আলোচনা করছি, এই আলোচনা আমরা করছি মূলত সমাজের সেই গোষ্ঠীর জন্য যাদের বয়স অত্যন্ত কম, অর্থাৎ যারা তরুণ, যারা কিনা বামপন্থী ভাবধারায় আদর্শিত হচ্ছেন, রেড ভলেন্টিয়ার্স হয়ে, রেড ভলেন্টিয়ার্সের শয্যায় সজ্জিত হয়ে সমাজকে একটা নতুন দিশা দেখাবেন বলে যাদের জীবন যৌবন বিনিয়োগ করছেন। আমাদের রাজ্যে গণতন্ত্র আছে, অন্যান্য রাজ্যে কি হয় আমি জানি না, কিন্তু আমাদের রাজ্যে বিরোধীদের কণ্ঠস্বর সবসময় জাগ্রত থাকে। গতকাল ছিল, আজ আছে, আগামীকালও থাকবে। যেহেতু তারা একটি বিরোধী রাজনীতির মাধ্যমে সমাজে নিজেদেরকে লব্ধ প্রতিষ্ঠ করতে চাইছেন, সেই সকল বামপন্থী তরুণরাও শুনুন আজকে। তার কারণ একজন মধ্যবয়সী হিসেবে আমাদেরও কিছুটা দায় বর্তায় রাজনৈতিক সচেতনতার কারণেই। আমরা যারা কৈশোর, যৌবন এবং জীবনের মাঝ বয়স অবধি বামপন্থী শাসন দেখেছি, তাদের ক্রিয়াকলাপ বা যেটা বললাম তাদের কুকীর্তি দেখেছি। আমাদেরও আজকের তরুণ সমাজকে কিছু জানিয়ে যাওয়ার কর্তব্য বোধ থেকে আজকের এই আলোচনা। দেখুন, প্রথমেই একটা জিনিস বলতে হবে, বামপন্থার মধ্যে সিপিএম আর সিপিএম এর মধ্যে বামপন্থা, এই দুটো কিন্তু খুঁজতে যাওয়া বৃথা, কতটাই সোনার পাথর বাটির মতো ব্যাপার। যথার্থ বামপন্থার মধ্যে সিপিএম নেই, আর সিপিএম এর মধ্যেও যথার্থ বামপন্থা বলে বিষয়টাই নেই। আচ্ছা, তাহলে কি বলছে বামপন্থায়? সঠিক কি আছে কমিউনিজমের মধ্যে? কমিউনিজমের আকর বা মোদ্দা কথাটা কি? একটা শ্রেণীহীন সমাজ, রাষ্ট্র দ্বারা পরিচালিত যে সকল উন্নয়নমূলক কর্মসূচি আছে, সকল উন্নয়নমূলক কর্মসূচি আমার দেশের বা আমার রাজ্যের প্রান্তিক জনগোষ্ঠীর ওই শেষ মানুষটা অবধি যাতে পৌঁছায়, এই শ্রেণীহীন সমাজ, এই শ্রেণীহীন সমাজের কথাই কিন্তু বামপন্থীদের আদি বা অকৃত্রিম কথা। অর্থাৎ সবার হাতে কাজ, সবার পেটে ভাত। আমরা তো বাঙালি, আমাদের যৌবনে বিভিন্ন কলেজের সোশ্যালে বা একাডেমি অফ ফাইন আর্টসে, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সিনেমা হলে আমরা একজন মানুষকে দেখতাম। আমরা বাঙালি, আমরা ব্যারিকেড দেখবো না? আমরা কি দেখবো না তিতাস একটি নদীর নাম? আমরা কি মাইকেল দেখবো না? আমরা কি সপ্তপদী সিনেমায় একটা সিলেক্টেড পিস, ওথেলো, ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ, এইখান থেকে শুরু করে একদম পুট আউট দ্য লাইট, পুট আউট দ্য লাইট, এই যে জলদ গম্ভীর কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর আমরা শুনবো না? এই কণ্ঠস্বর আমাদের আবিষ্ট করবে না, মোহিত করবে না? এই কণ্ঠস্বর উৎপল দত্তের আজীবন
বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন মানুষটা। কিন্তু আমাদের রাজ্যে যারা ভিন্ন ভাবধারার মানুষ, কোনোদিন তো তারাও উৎপল দত্তকে অশ্রদ্ধা করতে পারেননি, অস্বীকার করতে পারেননি। আর একজন মানুষের কথায় আসুন, সলিল চৌধুরী বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন, তবেই না তার কলম থেকে বেরিয়েছিল অবিস্মরণীয় কিছু গান, যে গানের প্রতিটি ছত্রে একটা শ্রেণীহীন সমাজের স্বপ্ন এবং আপন সবকিছুকে তুচ্ছ করবার স্পর্ধা, এই দুটো জিনিস সলিলের কলম নিঃসৃত হয়ে তার গানের খাতায় এসছে। তারপর সেই গানের খাতাতে তিনি সুর সৃষ্টি করে সঙ্গীতের আবহের মাধ্যমে দেশের দিক দিগন্তে, চারিদিকে, রাজ্যের প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন কমিউনিজমের নির্যাস। আমরা তো অস্বীকার করতে পারি না। যথার্থ বাঙালি হিসেবে আমরা তো সলিলকে এড়িয়ে যেতে পারি না। এবার আমি আমার থেকে, আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম। যখন যেখানে তখন সেখানে থাকি, সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি। ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম। এবার আমি আমার থেকে, আমাকে বাদ দিয়ে জীবনটাকে আপন করে নিলাম। বলুন তো, আপনি অস্বীকার করতে পারবেন? এই যে শ্রেণী সমাজের স্পর্ধা, বারে 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 সলিল দিয়ে গেছেন আমাদেরকে আবিষ্ট করেছেন, আমাদেরকে মুগ্ধ করেছেন। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গান আর নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। কি অদ্ভুত কথা বলুন তো। এই গানটার মধ্যে তো লুকিয়ে ছিল বামপন্থা। আর নয় নিষ্ফল কন্দ্রণ, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন, ধরনের ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পড়ে নাও, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে। আমরা সলিলকে অস্বীকার করব? বাংলা ছবিতে তরুণ মজুমদার ভদ্রলোক বাঙালিয়ানায় ভরপুর ছবি করতেন, বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন। দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পলাতক, কত ছবি দিয়ে গেছে। অস্বীকার করতে পারবো আমরা বাঙালি হিসেবে তরুণবাবুকে? না। এনারা তো সকলেই বামপন্থী ছিলেন। তাহলে এই বামপন্থার আজকে এই দুর্দশা হলো কেন? দেখতে থাকুন উল্টো মাইক অনুষ্ঠানে। ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন উল্টো মাইক। আমাদের আজকের বিষয় 34 বছরের বাম শাসনের অপকীর্তি বা কালো ইতিহাস। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়, সলিল চৌধুরী, উৎপল দত্ত, তরুণ মজুমদার, এনারা তো বামপন্থী ছিলেন, বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন, বামপন্থী আদর্শে আদর্শিত ছিলেন। আপনারা কি চেয়েছিলেন? আপনারা তো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। আপনাদের জন্য তো একটা সমাজ দেখেছিল, একটা যৌবন দেখেছিল, শ্রেণীহীন সমাজের স্বপ্ন, একটা রাজ্য দেখেছিল,
একটা দেশ দেখতে চেয়েছিল একটা যৌথ খামারের স্বপ্ন, একটা জয়েন্ট কমিউন। আপনাদের মনে আছে সুমন, তখন সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবির সুমন, খুব সম্ভবত তার দ্বিতীয় ক্যাসেট ইচ্ছে হলো একটি গান লিখলেন। ইচ্ছে হলো এই শীর্ষকেই। ওই গানের শেষ দুটি লাইন মনে করুন তো, ইচ্ছে হলো এক ধরনের স্বপ্ন আমার, মরবো দেখে বিশ্বজুড়ে যৌথ খামার। এটি তো বামপন্থা, সবাই বাঁচবে, সবাই হাসবে। তাহলে বামপন্থার অবসান হলো কেন? আজকে মানুষ কেন ছুঁড়ে ফেলে দিয়েছে বামপন্থা? আমাদের ভাবতে হবে না? যারা আজকে বামপন্থী বলে নিজেদেরকে জাহির করছেন, এই ইতিহাস তাদের জানতে হবে না? তাদেরও তো জানা প্রয়োজন। আমরা এই চ্যানেলের মাধ্যমে তাই তাদেরকে এই বার্তাটা দিতে চাই যে বামপন্থা কি আর সিপিএম কি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু বামপন্থা একটি অন্য জিনিস, সিপিএম একটা অন্য জিনিস। এই দুটোর সঙ্গে পারস্পরিক কোনো মেলবন্ধন কোনো কালে ছিল না, আজকে নেই, আগামী দিনেও থাকবে না। এইটা আমি জোর গলায় আপনাদেরকে বলতে পারি। এবং আমার এই আলোচনা যত এগোবে তত আমি আপনাদের প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব যে বামপন্থা জিনিস বা বামপন্থার যে মতাদর্শ, এই জিনিসটা মোটেই খারাপ নয়। কিন্তু এর সঙ্গে যারা সিপিএম করেছেন, অধুনা যারা সিপিএম করছেন, তাদের কোনো রকম কোনো সংস্রব বা সংযোগ নেই। ওই যে সমাজের প্রান্তিক শ্রেণীর শেষ লোকটা, ওর সার্বিক উন্নয়ন, ওর শিক্ষা, ওর স্বাস্থ্য, ওর কাজ, এটা তো চেয়েছেন। বিহারের গ্রাম থেকে নেমে আসা বুড়ো হোচিমিন, আরেকটি গান ছিল কবির সুমনের, আপনাদের হাতুড়ি ছিল শ্রমিকের হাতিয়ার, আপনাদের কাস্তে ছিল কৃষকের হাতিয়ার, আপনাদের তারা ছিল অভিষ্ট বা লক্ষ্য। কি লক্ষ্য? শ্রেণীহীন সমাজ, সবার পেটে ভাত, সবার হাতে কাজ। কিন্তু কি করে এমনটা হলো? যা কিনা হওয়ার ছিল না, একটা সুন্দর মতাদর্শকে নিজেদের রাজনৈতিক স্বার্থে, ইন বেটার সেন্স বলা ভালো নিজেদের ভেস্টেড ইন্টারেস্টে, কারা একটা বস্তা পচা আস্তা করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দিলেন। কারা তারা? তারাই কি আসল বামপন্থী এই রাজ্যে? নাকি এই রাজ্যে সাচ্চা বামপন্থী বা সাচ্চা কমিউনিস্ট বলে অন্য আরো কেউ আছেন বা কারা আছেন? আমাদের এই অনুসন্ধান চলবে। তাদের 34 বছরের ইতিহাস আমরা অনুসন্ধান করব। ধরা যাক মানবেন্দ্রনাথ রায় বা রজনীকান্ত দত্ত যদি এতটা অতীতে নাই বা যাই, কিন্তু রমিলা থাপার বা সরলা মাহেশ্বরী, এখান থেকে তো শুরু করাই যায়। কুকীর্তির আসর, ওই যেরকম অনুরোধের আসর হতো আগেকার দিনে রেডিওতে, সেরকম কুকীর্তির আসর তো এখানে শুরু করা যায়। আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি, এখানে 1977 সালে কংগ্রেস সরকার তদানীন্তন সময় সিদ্ধার্থ রায়ের মুখ্যমন্ত্রীত্বে 77 সালে নির্বাচনে গিয়েছিল কংগ্রেস, এবং জ্যোতি বসুর নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। এবং বামফ্রন্টের একটা রাজনৈতিক জোট হয়েছিল, তাতে আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, বিভিন্ন রাজনৈতিক দল ছিল। আমি যে সময়টার কথা বলছি, এই সময়তে বা এই সময়কালে বেশ দীর্ঘকাল সময় যাবৎ দেয়াল লিখনের একটা প্রচন্ড প্রচলন বা দেয়াল লিখনের একটা প্রচন্ড জনপ্রিয়তা ছিল। হয়তো আজকের দিনের মতো রাজনীতি কম্পিউটার নির্ভর তখন ছিল না, সেইটাও একটা কারণ হতে পারে। আরো একটা কারণ হতে পারে, মানুষের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা বা লেখনের শক্তি অনেক বেশি ছিল। সেই কারণে মানুষ দেয়াল লিখনের মাধ্যমে তাদের কথা বলতেন, অর্থাৎ রাজনৈতিক মানুষদের কথা বলছে। কংগ্রেস তাদের মতো করে দেয়াল লিখতেন, বামপন্থীরা তাদের মতো করে দেয়াল লিখতেন। কিন্তু এই সিদ্ধার্থ রায়ের জামানা 77 সালে চলে যাওয়ার আগে আমাদের রাজ্যে প্রথম
স্বাধীনতার পরে 3টে টার্মে একজন মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ওনার মুখ্যমন্ত্রীত্বে নলিনীবাবু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সিপিআইএম তৎকালীন সময়, আগে তো সিপিআইএম হয়নি, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই। সিপিআই তৎকালীন সময় দেয়াল লিখে দিল, বাংলার মসনদের নলিনী বিধান, বাংলার কুলনারী হও সাবধান। রাজনৈতিকে ব্যক্তিগত কুৎসার শুরু একদম ইনসেপশন পিরিয়ডের একটা দেয়াল লেখন আমি আপনাদের বললাম, যে কুকীর্তি শুরু করেছিল সিপিএম। আজকে বলেন, এই কিছুদিন আগে রাজ্যে সাম্প্রতিক অতীতে আরজি কর নিয়ে আমরা দেখেছি একটা আন্দোলন হয়েছে, একটা নৃশংস ঘটনা ঘটেছে, নিন্দনীয়, সমর্থনযোগ্য নয়। দোষীর শাস্তি পাক, মৃতার পরিবার শান্তিতে থাকুক, মৃতার আত্মা শান্তি পাক, সুবিচার পান তারা। দেশের জুডিশিয়ারির কাছে এবং সর্বশক্তিমানের কাছে আমরাই প্রার্থনা করি। এই যে আরজি করের আন্দোলন দেখলেন, এই একই ধরনের আন্দোলন 1983 সালে হয়েছিল জুনিয়র ডাক্তারদের। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? রামনারায়ণ গোস্বামী। ওনার একটা উক্তি আপনাদের সামনে একটু তুলে দিই। ডাক্তারের বাচ্চাদের খুব আন্দোলনের স্বাদ হয়েছে, আমি সিপিএম বাচ্চা, আমাকে তো চেনে না, পুলিশ দিয়ে মেরে তুলে দেবো। আর ঠিক তাই হয়েছিল। ওনার এই উক্তির দুদিন পরেই মেডিকেল কলেজের গেট থেকে ডাক্তারদের পিটিয়ে পুলিশ তুলে দিয়েছিলেন জ্যোতিবাবুর নেতৃত্বে। প্রমোদ দাশগুপ্ত একবার বললেন, কুলতুলিতে এসইউসিআইরা বড্ড বাড়াবাড়ি করছে, আমাদের কথা শুনে চলছে না, এসইউসিআইকে আমি পুলিশকে নির্দেশ দেবো। প্রমোদ দাশগুপ্ত আমাদের পার্টির বামফ্রন্টের রাজ্য সম্পাদক ছিলেন। খুব সম্ভবত প্রমোদ দাশগুপ্তের পরে সরোজ মুখার্জি হয়েছিলেন, সরোজ মুখার্জির পরে শৈলেন ভট্টাচার্য, তারপরে বিমান বসু। প্রমোদ দাশগুপ্ত তখন বললেন, পুলিশের বেয়নেটে কি নিরোধ পড়ানো আছে? আমাদের কথা নয় কারুর, রাজ্যে কোনো বিরোধী দলের কথা নয়। এই যে 34 বছর যারা কালো ইতিহাসের সাধন পালন করেছে, তাদের দলের পার্টির রাজ্য সম্পাদকের কথা। একটা পার্টির রাজ্য সম্পাদক এই ধরনের কথা বলবেন? নিন্দা করবার দায় কার? কন্ডেম করবার দায় কার? কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে বলা ভালো না, পাঁশকুড়াতে একটা নির্বাচন হলো, একবার উপনির্বাচন। পাঁশকুড়াতে সিপিএম হেরে গেল। খুব সম্ভবত তৃণমূলের বিক্রম সরকার পাঁশকুড়া থেকে সেইবারে নির্বাচনে জিতলেন। আলিমুদ্দিন স্ট্রিটে বসে সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস কি বললেন? মানুষ ভুল করেছে। কি উদ্ধত্ত, কি স্পর্ধা! মানুষ ভুল করেছে। আমরা বহুবার দেখেছি রাজ্যের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল যারা সরকারে থেকে ধর্মঘট ডাকতেন, যতীন চক্রবর্তীকে ওই জন্য আমাদের সময় আমাদের কিঞ্চিত বয়োজ্যেষ্ঠদের শুনেছি হরতালদা বলে ডাকতেন রসিকতা করে। তার কারণ উনি হরতাল ডাকতে খুব ওস্তাদ ছিলেন। যখন তখন বন্ধ ডাকতেন যতীন চক্রবর্তী। সিপিএম বন্ধ ডাকত। কোনোদিন শুনেছেন যে দল সরকারে ক্ষমতায় আসেন সেই দল বন্ধ ডাকছে? এটা তো আমরা কোনোদিন শুনিনি। ইন্দিরা গান্ধীকে ডাইনি বললেন, ইন্দিরা গান্ধীকে সাপিনী বলে সারা পশ্চিমবাংলার দেওয়াল চিত্রিত করেছেন। আপনারা যারা আজকে রেড ভলেন্টিয়ার্স হয়েছেন, আপনাদের জানতে হবে না একটা কিরকম আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে জানেন? এই বিষয়টা হঠাৎ করেই মাথায় এলো, একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একটা আবহ চেষ্টা করা হচ্ছে তৈরি করবার, যে বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বে বোধহয় সিপিএম বলে কিছু ছিল না, যা হয়েছে সব বুদ্ধদেব ভট্টাচার্যের পরে। না, বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বেও তো সিপিএম ছিল। তাদের যে কালো ইতিহাস, সেই কালো ইতিহাস অনুসন্ধান করতেই তো আজকে আমাদের এই চ্যানেলে আসা। মানুষকে ভুলিয়ে দিলে চলবে না, তো আজকের 18কে ভুলিয়ে দিলে চলবে না যে সিপিএম কিন্তু শুধু বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু হয়নি। সিপিএম শুরু হয়েছে মানবেন্দ্রনাথ রায় থেকে, সিপিএম শুরু হয়েছে গঙ্গাধর বারিক থেকে, যারা ভারত ভাগ সমর্থন করেছিলেন। আসবো পরের অধ্যায়। রাজনৈতিক কুৎসা, রাজনৈতিক কটুকাটব্য
তৎকালীন বিরোধী দলনেত্রী ছিলেন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন নন্দীগ্রামে গেলেন, বামফ্রন্টের একজন কৃষক নেতা ছিলেন বিনয় কুমার, নেই উনি আর, মারা গেছেন। ওনার ব্যক্তিগত ক্যারিশমা ছিল ভয়ঙ্কর এবং উনি প্রণব সাঁইয়ের মাকে 1970 সালে প্রণব সাঁইকে খুন করে সেই রক্ত মাখা ভাত প্রণব সাঁইয়ের মাকে খাইয়েছিলেন। বিচার হয়নি, বিচার অনেক কিছুর হয়নি। আজকে তারা বড়াল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, আজকে তারা বৃদ্ধ হয়েছেন। সিপিএম এর যে তরুণ প্রজন্ম, সিপিএম এর তরুণ প্রজন্মকে বৃদ্ধ হয়ে বনস্পতির ছায়া দিচ্ছেন। রবীন দেব 18 জন আনন্দমার্গীকে 1982 সালে জ্যান্ত পুড়িয়ে দিলেন বিজন সেতুতে, বিচার হয়নি। বক্তার মণ্ডলের বাড়ি ছোট আঙারিয়াতে তালা দিয়ে সেখানে আগুন লাগিয়ে দিলেন সুশান্ত ঘোষ, বিচার হয়নি। বেনা চাপড়ায় পরের পর তৃণমূলীদের খুন করে, বিরোধী রাজনৈতিক দলের ছেলেদের মেয়েদের খুন করে, হত্যা করে মাটি চাপা দিয়ে দিয়েছেন তপন ঘোষ, শুকুর আলী, বিচার হয়নি। সুশান্ত ঘোষ চন্দ্রকোনা রোডে পরের পর বিরোধী রাজনৈতিক দলের লোকেদের খুন করেছেন, বিচার হয়নি। জানতে হবে তো, আপনারা যারা তরুণ ব্রিগেড বলে রেড ভলেন্টিয়ার্সের শয্যায় সজ্জিত হয়ে রাস্তায় নেমে পড়েছেন, বলছেন আমরা মানুষের উন্নতি সাধন করব, কি করেছেন আপনাদের পূর্বসূরীরা? আপনাদেরকে জানতে হবে না উত্তরসূরি হিসেবে? কত কুৎসা, কত খুনোখুনি, কত নোংরা দেয়াল লিখন, কত বাজে কথা, পশ্চিমবঙ্গের প্রতিটা ইট কাঠ পাথর তার সাক্ষী হয়ে আছে। জানতে হবে না আপনাদের? আশিস ঘোষ বলে একজন সাংবাদিক ছিলেন, এখনো আছেন। আমি কিছুদিন আগেও আশিস ঘোষের একটা লেখা আনন্দবাজারে পড়েছি। এই আশিস ঘোষ এবং দেবাশিস ভট্টাচার্য দুজন নিয়ম করে আনন্দবাজারে সম্পাদকীয় লিখতেন। আশিস ঘোষকে একবার বিমান বসু বলে ফেললেন, পরে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন, বললেন না না না, আমি বরাহের বাচ্চা বলেছি। এখন আমরা যারা একটু আধটু রাজনীতির খবর রাখি, তারা কিন্তু দীর্ঘদিন কাটিয়ে ফেললাম এই বরাহ আর সুয়ারের তফাৎ খুঁজতে, আজও খুঁজে পাইনি। এই যে কটু কাটব্য চারদিক দিয়ে ঘিরে লাইফ হেল্প করে দেবে বিরোধী নেত্রীর, বিনয় কুমার বলেছিলেন। জননী ইটভাটা, মেদিনীপুরের জননী ইটভাটাতে প্রায় 12 জন বিরোধী দলের রাজনৈতিক কর্মীকে সুভাষ চক্রবর্তীর নির্দেশে খুন করে আপনি লক্ষণ শেঠ হলদি নদীর জলে হাত ধুয়েছেন। হলদি নদীর জল আজও লাল, বিচার হয়নি। নতুন কমরেড আপনারা, জানতে হবে না? জানাবো আপনাদের, আরো অনেক কিছু জানাবো। তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী অধ্যায়ে আমরা প্রমাণ করবার চেষ্টা করব আমাদের রাজ্যে তথা আমাদের দেশে একমাত্র স্বাচ্ছা বামপন্থীর নাম কি। আজ এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী অধ্যায় উল্টো মাইক অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।